ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 29 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজ তোমাদের ঘটনা পাঠিয়েছে কলকাতার বারাসাত থেকে অনুপ দত্ত। আজকের ঘটনাটি একটা পূর্ণিমার রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যা তোমরা পুরো ঘটনাটি শুনলেই বুঝতে পারবে। তবে ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল থেকে। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এবং তোমাদের সুবিধার্থে স্ক্রিনেও শো করছে। যে কোনো প্ল্যাটফর্ম থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ঘটনা পাঠাতে পারেন। তো আপনারা ঘটনা পাঠান, পরের ঘটনা আপনারও হতে পারে। তো এখানে বেশি কথা বলবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। অনুপ দত্ত ঠিক যেইভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি। তো সরাসরি ঘটনাতে যাওয়া যাক। নমস্কার দাদা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার নাম অনুপ দত্ত, বাড়ি কলকাতার বারাসাতে। আমি এখন 10ম শ্রেণীতে পড়ছি। আজ আমি একটা ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি, পড়ে শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমি প্রেত কাহিনীর প্রায় সকল ঘটনাগুলি শুনেছি। তোমার কণ্ঠে ঘটনাগুলি শুনতে বেশ ভালোই লাগে, তাই আজকে আমিও এই ঘটনাটি প্রেত কাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করছি। এই ঘটনাটা কতটা সত্যি তা আমার জানা নেই, তবে ঘটনাটা শুনেছিলাম আমার বড় মামার কাছে। আমার মামার নাম রাতুল বিশ্বাস। মামা যখন আমায় ঘটনাটা শুনিয়েছিল তখন মামার বয়স প্রায় 18 কি 19 হবে। মামা ঠিক যেইভাবেই আমাকে ঘটনাটি বলছিল আমি ঠিক তেমনভাবেই লিখে পাঠাচ্ছি। আমরা তখন গ্রামে থাকতাম, অজপাড়াগা বললেই চলে। আশেপাশে তখন কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। রাতের বেলা চাঁদ উঠলে আমরা সবাই গ্রামের মধ্যে একটা বড় মাটির রাস্তার মোড়ে বসে বিভিন্ন রকম গল্প গুজব করতাম আর সেখানে আড্ডা মারতাম। ওখানে যে শুধু আমরা ছোটরাই বসতাম তা কিন্তু নয়, গ্রামের যুবক থেকে বুড়ো প্রায় সকলেই ওখানে বসে আড্ডা মারত এবং আমাদের সঙ্গে গল্প গুজব করত। তাছাড়াও পুতুল নাচ, যাত্রাপালা, লাঠি খেলা, বিভিন্ন অনুষ্ঠান আমাদের গ্রামে সবসময় লেগেই থাকতো। তো একদিন রাতের সময় বড় মাটির রাস্তার মোড়ে বসে আছি। সেদিন আবার পূর্ণিমার রাত, আকাশে বড় থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোতে মাঠঘাট পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। তো ঠিক এমন সময় আমাদের কাছে কেউ একজন খবর নিয়ে আসে প্রদীপ দাদু মারা গেছে। প্রদীপ দাদুর প্রায় অনেক বয়স হয়েছে, 70 ছাড়িয়ে যাবে। তিনি আমাদের রঞ্জন কাকুর বাবা হন। রঞ্জন কাকু হলেন স্কুল শিক্ষক, আমাদের গ্রামের স্কুলেই পড়ান তিনি। রঞ্জন কাকুর বাবা প্রদীপ দাদু অনেক ভালো মানুষ ছিলেন, গ্রামের উন্নয়নে সব সময় সাথে ছিলেন। তবে লোকমুখে শুনেছি তিনি যখন পুলিশের কাজ করত তখন নাকি অনেক বেআইনি কাজও করেছেন তিনি। তবে সেসব কথা শুধুমাত্র মুখেই শোনা, নিজের চোখে আমরা কখনোই কিছু দেখিনি। প্রদীপ দাদুর মৃত্যুর খবর পেয়ে মোড়ের সবাই দাদুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই আমিও মাকে বলে তাদের সাথে দাদুকে দেখতে যাই। তবে সেখানে গিয়ে দেখতে পারি দাদুর মৃত শরীর বাইরে রাখা আছে, যেন খুব আরামে ঘুমাচ্ছেন তিনি। তবে এ সকল জিনিস দেখে একটু কষ্ট হলো, চোখ থেকে 2 ফোঁটা জলও বের হলো। তখন রঞ্জন কাকু বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ রাতের মধ্যেই লাশটাকে দাহ করতে হবে। মরা বাসি হলে তাতে দোষ লেগে যায়, তার উপর আজকে পূর্ণিমার রাত, খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। রঞ্জন কাকুর কথা মতো
গ্রামের সবাই মিলে প্রদীপ দাদুর মরাটাকে তাড়াতাড়ি দাহ করার ব্যবস্থা শুরু করে। আমিও বাড়িতে কাউকে না জানিয়ে তাদের সাথে দাহ কার্যে যাব বলে ঠিক করি। রঞ্জন কাকুর কথা মতোই 1 ঘন্টার মধ্যে বাঁশ কেটে খাটিয়া করা, মরায় চন্দন দেওয়া সহ সব রকম গোছগাছ হয়ে যায়। তারপর গ্রামের একদল লোকের সাথে আমিও শ্মশানভূমির দিকে এগিয়ে যাই। আমাদের গ্রাম থেকে শ্মশানভূমির দূরত্ব প্রায় 5 কিলোমিটার, আর শ্মশানটাও অনেক বড়। প্রায় 5টা বড় বড় ফুটবল মাঠ জোড়া দিলে একটা শ্মশান হবে। আর শ্মশানের পাশ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। বর্ষার সময় তার অবস্থা এতটা ভয়াবহ হয়ে যায় যে তখন শ্মশানের অর্ধেক অংশ জলে ডুবে যায়। শ্মশানের আরও একটা বৈশিষ্ট্য আছে, শ্মশানভূমির বেশ কিছু জায়গায় বড় বড় জঙ্গল আছে। লোকমুখে শুনেছি এখানে শিয়াল ছাড়াও আগে চিতাবাঘ পাওয়া যেত, কিন্তু এখন আর সেই সব দেখা যায় না। ভরা পূর্ণিমার রাত, এখন প্রায় রাত 9টা বাজে। আমরা একটা দল লাশটাকে বাঁশের খাটিয়া করে নিয়ে যাচ্ছি শ্মশানের দিকে। ধুলো ওঠা কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে চলছি। ফুরফুর করে গায়ে বাতাস লাগছে। রাস্তার দুপাশে সবুজ ক্ষেত, আবার কোথাও কোথাও বড় বাঁশ বাগান। এই রাতের বেলা হেরিকেন হাতে করে মুখে হরিবোল বলতে বলতে সবাই এগিয়ে চলছি। প্রায় 2 কিলোমিটার চলে এসেছি আমরা। ঠিক তখনই যারা লাশ বইছিল তারা হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ে। রঞ্জন কাকুকে উদ্দেশ্য করে বলে, ভায়া, কাকাবাবুর লাশটা কেন জানি ভারী মনে হচ্ছে, আমরা আর বইতে পারছি না, একটু লোক বদল করে দেখো তো। রঞ্জন কাকু কোনো কথা বলে না, শুধু ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানায়। তখন দলের মধ্য থেকে 4 জন শক্তিশালী ছেলেকে দেওয়া হলো লাশ বইতে। তারা বিনা দ্বিধায় লাশ নিয়ে হনহনিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। কিছু দূর যেতেই সবাই অনুভব করে আমরা যত সামনে এগিয়ে যাচ্ছি ততই যেন একটা মৃদু কান্নার শব্দ আমাদের পেছনে পেছনে এগিয়ে আসছে। কান্নার শব্দটা ছেলে না মেয়ের তা বোঝা যাচ্ছে না। আমার বুকের মধ্যে কেমন জানি ভয় ভয় কাজ করছে, মনের ভেতরে কু ডাকছে। কেউ যেন মনে মনে বলে দিয়ে যাচ্ছে, যা হচ্ছে এটা স্বাভাবিক কিছু না। কোনো কিছু যেন আমাদের প্রতিটা ধাপে নজরদারি করছে, আমাদের পেছনে পেছনে আসছে, আমাদেরকে দেখছে। কিন্তু আশেপাশে তাকালে আমাদের দল ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। তখন আমি সাহস করে একবার সবার মুখের দিকে তাকাই, আর তাকাতেই যেন একটা ধাক্কা খাই। সবার মুখে একই রকম ভয় ফুটে আছে, তবে কেউ কোনো কথা বলছে না। সবাই পাথরের মূর্তির মতো সামনের দিকে এগিয়ে চলছে, যেন তাদেরকে কেউ সুতো দিয়ে নিজের ইচ্ছে মতো চালনা করছে। আমিও তখন নিজেকে সামলে নিই, এই সকল ভাবনা বাদ দিয়ে তাদের সাথে পা মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। কিছু দূর আসতেই সবার মুখে অদ্ভুত কিছু কথা শুনতে পারি। তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, আমাদের পেছনে কোনো ছায়া যেন এগিয়ে আসছে, আর তার মধ্য থেকে কান্নার শব্দ ভেসে আসছে। কখনো বা দূরবদ্ধ ভাষায় কোনো কথা শোনা যাচ্ছে। কথাটা শুনে আমি পেছনে তাকাই, তাদের কথা সত্যি কি মিথ্যে তা যাচাই করার জন্য। আর পেছনে তাকিয়ে যা দেখতে পাই তাতেই আমার বুকটা ঠান্ডা হয়ে যায়। পেছনে তাকাতেই দেখতে পাই চাঁদের আলোতে মাটির উপরে কোনো মানুষের ছায়া পড়ছে, আর তারাই যেন আমাদের অনুসরণ করে সামনের দিকে এগিয়ে আসছে। ছায়াগুলো ঘন কালো, কিছু কিছু ছায়ার তো কোনো মাথাই নেই, অন্ধের মতো তারা এগিয়ে আসছে। এটা দেখে আমি আর পেছনে তাকাতে পারি না। তখনই সামনের দিকে তাকাই,
আর বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যাই। তারপর আরও অনেকটা পথ চলে আসি আমরা। আর প্রায় 1 কিলোমিটার মতো পথ বাকি। এখনও চাঁদের আলো ভরপুর আছে, তবে তখনও ভয় ভয় ভাবটা কমেনি। মাঝে মাঝেই দূরের বাগান থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, আর সেই শিয়ালের ডাক শুনে যেন সারা শরীর কেঁপে উঠছে। এখন আর সেই কান্নার শব্দটা আর নেই। আর এমন সময় হঠাৎ করেই লাশবাহী লোকেরা বলছিল এবার তাদেরও নাকি লাশ বইতে কষ্ট হচ্ছে, তাই পালা বদল করে আর 4 জন নিয়েছে। তবে এইটুকু পথে বনবাগানটা একটু বেশিই ছিল। তবুও আমাদের এই 20-25 জনের দল একইভাবে সমানে এগিয়ে যাচ্ছি। বড় বাঁশবাগানের কাছে আসতেই অদ্ভুত একটা কাণ্ড ঘটে। বাঁশবাগানের মধ্যে হঠাৎ করেই যেন ঝড়ের সৃষ্টি হয়, আর সেই ঝড়ের তাণ্ডবে সমস্ত বাঁশবাগান যেন ভেঙে চুরে যাচ্ছিল। আর তার সাথে সাথে অমানসিক কোনো চিৎকার ভেসে আসছে, যা শুনে ওখানে দাঁড়িয়ে থাকা আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কয়েকজন ভয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই রঞ্জন কাকু গম্ভীর স্বরে বলে, তোমরা কেউ ভয় পেও না, ও আমাদের কোনো ক্ষতি করবে না। তোমরা তাড়াতাড়ি করে বাবার দাহকার্য শেষ করো, তবেই এই সমস্যা সমাধান হবে। রঞ্জন কাকুর কথা শুনে সবাই থমকে দাঁড়ায় আর বুকে সাহস সঞ্চয় করে। তারা আর সেখানে দাঁড়ায় না, লাশ কাঁধে তুলে নিয়ে হনহনিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায়। টানা 3 ঘন্টা হাঁটার পর সবাই শ্মশানে এসে পৌঁছায়। চারপাশে গাছপালা থাকায় চাঁদের আলো শ্মশান ভূমিতে প্রবেশ করছে না। চারপাশে যেন একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। লাশটাকে এক পাশে রেখে সবাই মিলে কাঠ দিয়ে চিতা সাজাতে শুরু করে। আমিও তাদের সাথে হাত লাগাই। লাশটা কালী মন্দিরের পাশে ছোট্ট একটা ঘরে রাখা হয়, আর 2 জনকে লাশের পাহারার জন্য রাখা হয়। এরা 2 জন আমাদের গ্রামের সবথেকে সাহসী ছেলে। এদের নাম রাকেশ ও পরেশ। এরা 2 ভাই। আমরা সবাই নিজেদের কাজ নিয়ে মত্ত। চিতা সাজানো প্রায় হয়ে এসেছে, আর অল্প কিছু বাকি আছে। হঠাৎ করেই লাশ রাখার ঘর থেকে রাকেশ ও পরেশের চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। আমরা সেই চিৎকার শুনে রীতিমতো ভয় পেয়ে যাই, আর বাইরে দাঁড়িয়ে না থাকতে পেরে তখনই তাদের কাছে ছুটে যাই। আর সেখানে গিয়ে তাদের চোখ মুখ দেখে আমরা নিজেরাই ভয় পেয়ে যাই। তাদের হাত পা কাঁপছে, মুখ থেকে কোনো কথা উচ্চারণ করতে পারছে না। রঞ্জন কাকু এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি রে, কি হয়েছে? তখন রমেশ হাত উঁচু করে সামনে দেখায়। সেখানে তাকাতেই সবাই অবাক হয়ে যায়। এক অজানা ভয়ে সবাই চুপ হয়ে যায়। যেখানে লাশ থাকার কথা সেখানে লাশ নেই, সেখানে শুধু ফাঁকা খাটিয়াটাই পড়ে আছে। এটা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। রঞ্জন কাকু বলে ওঠে, আমার বাবার লাশ কোথায়? কোথায় ফেলেছিস লাশটাকে? লাশটা তো এখানেই ছিল। তখন কেউ কিছু ভাবতেই পারছে না। আর তখনই রমেশ যা বলে তা শুনে সবাই চমকে যায়। ভয়ে সবার হৃৎপিণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। রমেশ বলে, লাশ এখানেই ছিল, আমি আর পরেশ এখানে বসে আছি। হঠাৎ করেই কারোর পায়ের আওয়াজ শুনতে পাই। আমি প্রথমে জিনিসটা তোয়াক্কা করি না, কিন্তু শব্দটা এত জোরালো হয় যে তার এড়াতে পারি না। আর তখনই সামনের দিকে তাকাই, আর মৃদু আলোতে যা দেখতে পারি তা যেন অন্য কেউ কখনো না দেখে। মৃদু আলোতে দেখতে পারি লাশের বুকের ওপর একটা কালো অন্ধকার বসে আছে। তার সারা শরীরে কালো কালো লোম, চেহারাটা পুরো কুচকুচে কালো। এটা দেখেই আমি পরেশকে ধাক্কা দিই আর ভয়ে ভয়ে বলি, ওটা কি? ওটা কি পরেশ? ওটা কি দেখতে পাচ্ছিস? পরেশ ওদিকে তাকিয়ে যা দেখে তাতে তার প্রাণ যাওয়ার মতো অবস্থা।
তখনই পরেশ চিৎকার করে ওঠে। আর ওর চিৎকার শুনে তখনই এই অমানসিক জীবটা লাশটাকে টানতে টানতে বাগানের মধ্যে নিয়ে যায়। এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। এইসব কি হচ্ছে সেটা ভাবার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না। তখন রঞ্জন কাকু সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা দয়া করে আমার সাথে এই বনের মধ্যে চলো, আমি বাবাকে খুঁজে এনে তার লাশটার দাহ সম্পন্ন করি। তখন সবার মনে একটু দয়া হয়, সবাই নিজেকে সামলে নিয়ে বনের মধ্যে যায়। আর বনের মধ্যে এসে দেখতে পারে একটা আধা খাওয়া মরা দেহ পড়ে আছে। তাকে দেখে মনে হয় কেউ যেন আক্রোশে তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। চোখ, মুখ, বুক সমস্ত জায়গায় চামড়াসহ মাংস তুলে নিয়েছে, শুধু শরীরের হাড়খানি বাইরে বেরিয়ে আছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি লাশটার বাকি অংশ তুলে নিয়ে এসে চিতায় তুলে দেয়। আর সাথে সাথে কাঠে ঘি ঢেলে আগুন ধরিয়ে দেয়। সবাই ভয়ে ভয়ে দাহকার্য সম্পূর্ণ করে। তবে এই ঘটনাটা গ্রামের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ে। কে এসে লাশটা খেলো কেউ কিছুই বলতে পারল না। তবে অনেকের মুখে মুখে একটা কথা শোনা গেল, প্রদীপ দাদু যখন পুলিশের কাজ করত তখন নাকি সে বেআইনিভাবে তার এক বন্ধুকে হত্যা করে, তার স্ত্রীর উপর নিজের প্রবৃত্তি মেটায়, শেষে বাড়িতে আগুন লাগিয়ে রটিয়ে দেয়। এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই সময়ই তারা দুজনেই মারা গিয়েছিল। পরে কেসটা নিয়ে কথা উঠলেও তিনি তার ক্ষমতা দিয়ে সব কিছু সামলে নিয়েছে। তাই অনেকেই মনে করে প্রদীপ দাদুর এই বন্ধুর আত্মা ফিরে এসে তার প্রতিশোধ নিয়েছে। সবাই সব কিছু ভুলে গেলেও আত্মা কখনো প্রতিশোধ নিতে ভোলে না। আজকের ঘটনাটি এতটুকুই। ভবিষ্যতে পারলে আরও ঘটনা পাঠানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ অনুপম দত্তকে এত ভয়ানক একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে এই সকল ঘটনাগুলি শুনলে আমাদের বেশ ভাবায় যে আমাদের পৃথিবীতে এরকম অস্বাভাবিক ঘটনাগুলো কোথাও না কোথাও ঘটছে। এবং তোমাদের কাছেও যদি এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও আমাদের ঘটনা পাঠাও, আমাদের ঘটনা শোনাও এবং আমাদের সাথে থাকো। ঘটনা পাঠানোর জন্য স্ক্রিনে থাকা মেল বা ফোন নাম্বার যে কোনো প্ল্যাটফর্ম থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে ঘটনা পাঠাতে পারো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের এপিসোডে আরও ভয়ানক ঘটনা নিয়ে। আজকের মতো সকলকে বাই, এবং ঘটনাটি পুরো শোনার জন্য ধন্যবাদ।